আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ফ্যামিলি কার্ডধারী 4 কোটি পরিবার এবং কৃষি কার্ডধারী 3.25 কোটি কৃষককে অর্থ সহায়তা হিসাব নিকাশ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই জানিয়ে দিব, হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তা দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব, ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বক্তব্যের জের ধরে সংসদে বিরোধী দলীয় নেতার ক্ষোভের সৃষ্টি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ফ্যামিলি কার্ডধারী 4 কোটি পরিবার এবং কৃষি কার্ডধারী 3.25 কোটি কৃষককে অর্থ সহায়তা হিসাব নিকাশ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা বাজেটে কিংবা মূল্যস্ফীতিতে কোনো চাপ ফেলবে না বলে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা টাকা ছাপিয়ে দেব না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এক প্রশ্নের জবাবে আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সরকার প্রধান তারেক রহমান। এদিন বেলা 11টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এক সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লা বলেন, 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে হলে বছরে 1,20,000 কোটি টাকা খরচ হবে। এর প্রক্রিয়াগত ব্যয়সহ খরচ হবে 1,34,000 কোটি টাকা। আবার 2,75,00,000 কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে, সেখানে 7,000 কোটি টাকা খরচ হবে। এটি দেশের অর্থনীতিকে কতটুকু স্বনির্ভর করবে? এ অর্থ কি বর্তমানে চলা সামাজিক সুরক্ষা খাত থেকে কেটে বরাদ্দ দেওয়া হচ্ছে, নাকি নতুন করে এ খাতে টাকা দেওয়া হচ্ছে? সেক্ষেত্রে মূল্যস্ফীতি ঘটার সম্ভাবনা আছে কিনা, সেটি পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা জানতে চান এনসিপির মুখ্য সংগঠক। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ফ্যামিলি কার্ডের কথা জনগণকে বলেছিলাম নির্বাচনের আগে, সেই ফ্যামিলি কার্ডটি মানুষ গ্রহণ করেছে এবং আপনি নিজেও সাক্ষী। আপনার নির্বাচনী এলাকায় আপনাকেও নারীরা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড চাওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন, যে মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে আপনি চেষ্টা করবেন তাদের ডিস্ট্রিবিউট করার। পর্যায়ক্রমে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো সরকারের একবারে এটা করা সম্ভব নয়। সবার তথ্য সংগ্রহ করতে হবে। প্রথম পর্যায়ে ঝুঁকিপূর্ণ পরিবারকে দেওয়া হবে। ধীরে ধীরে বাজেট তৈরি করে কার্ড দেওয়া বাড়ানো হবে। সে কারণে আমাদের হিসাব নিকাশ অনুযায়ী বাজেটের উপর চাপ পড়ার তেমন কারণ নেই, বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান জানান, বর্তমানে সরকারের যত সংখ্যক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু আছে তার সবকটির অর্থ সহযোগিতা যোগ করা হলে ফ্যামিলি কার্ডের পরিমাণ হবে না। আমরা গবেষণা করে দেখেছি, অনেক ব্যক্তি আছেন, কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, সেগুলোকে আমরা কাটডাউন করব, সবকটিকে কাটডাউন করব না। এভাবে করে ধীরে ধীরে নিয়ে যাব, পরিকল্পনা তুলে ধরেন তিনি। ফ্যামিলি কার্ডে বিতরণ করা অর্থ অর্থনীতিকে গতিশীল করতে কিভাবে ভূমিকা রাখবে তাও তুলে ধরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড পাওয়া ব্যক্তিদের কেউ বলছেন জামা কাপড় কিনবে, কেউ বলছে বাচ্চাদের জন্য বই কিনবে। যে মানুষগুলো পাচ্ছে তারা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে না, তারা প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে। তাদের ব্যবহার করা জিনিসপত্র দেশীয় কারখানায় তৈরি। ফ্যামিলি কার্ডের টাকা গ্রামীণ অর্থনীতিতে ছড়াবে, এটা স্থানীয় শিল্পায়নে ভূমিকা রাখবে, কর্মসংস্থান বাড়াবে। তাই আমাদের হিসাব হচ্ছে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। এর লক্ষ্য হতদরিদ্র পরিবারগুলোকে অর্থ সহায়তা দিয়ে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন। ক্ষমতায় যাওয়ার পর এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে ঋণীয়ত নগদ সহায়তা দেওয়া হচ্ছে। পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে 37,000 পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। পরিবারগুলো মাসে 2,500 টাকা করে পাচ্ছে। এছাড়া 1,65,00,000 কৃষককে 10 ধরনের সুবিধা দিতে বিএনপি চালু করেছে কৃষক কার্ড। কৃষকদের পাশাপাশি মৎস্যচাষী ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের সুবিধা পাবেন।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলো যা সাধারণভাবে হাওরাঞ্চল নামে পরিচিত প্রতি বছরই অকাল বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকির মধ্যে থাকে। সম্প্রতি কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে। কৃষকের স্বপ্ন যখন সোনালি ধানের হাসিতে ভরে ওঠার কথা, ঠিক সেই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের এই হানা কৃষিজীবী মানুষের জীবনে চরম বিপর্যয় নামিয়ে এনেছে। এই প্রেক্ষাপটে দেশের কৃষকদের রক্ষক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা ৩ মাস বিশেষ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণা কেবল একটি সরকারি সিদ্ধান্ত নয়, বরং এটি দুর্যোগ কবলিত লক্ষ লক্ষ কৃষকের বেঁচে থাকার নতুন আশার আলো। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি প্রদান করেন। তিনি অত্যন্ত সংবেদনশীলতার সাথে উল্লেখ করেন যে হাওরের মানুষের জীবন ও জীবিকা মূলত বোরো ফসলের উপর নির্ভরশীল। বছরের এই একটিমাত্র ফসল হারিয়ে কৃষকরা যে নিদারুণ কষ্টের সম্মুখীন হয়েছেন তা তিনি গভীরভাবে অনুধাবন করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে তাদের আগামী ৩ মাস নিয়মিত খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যাতে তালিকার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন এই সরকারি সুবিধা পায়। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ ইতিমধ্যে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। জানা গেছে, সহায়তার অংশ হিসেবে কৃষকদের নগদ টাকা, ওএমএস, খোলা বাজারে চাল বিক্রি, কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং কৃষি ঋণ পুনর্নির্ধারণ বা কিস্তি স্থগিতের মতো সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। এছাড়াও আগামী মৌসুমে কৃষকরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে সরকার কেবল খাদ্য সহায়তা দিয়ে ক্ষান্ত হবে না, বরং হাওরাঞ্চলের স্থায়ী সমাধানের জন্য নদীর নাব্য রক্ষা এবং টেকসই বাঁধ নির্মাণের ওপরও জোর দিচ্ছে। সংসদে প্রধানমন্ত্রীর এই ঘোষণা তৃণমূল পর্যায়ে ব্যাপক ইতিবাচক হারা ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা মনে করছেন, ফসল হারিয়ে তারা যে অনিশ্চয়তায় পড়েছিলেন, সরকারের এই ৩ মাসের নিরবিচ্ছিন্ন সহায়তা তাদের সেই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে। বিশেষ করে প্রান্তিক ও বর্গা চাষিরা, যাদের হাতে পরবর্তী ফসল না আসা পর্যন্ত কোনো সঞ্চয় থাকে না, তাদের জন্য এই সহায়তা হবে জীবন রক্ষাকারী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে হাওর এলাকার জন্য জরুরি বরাদ্দ ছেড়ে দিয়েছে এবং তিনি নিজে প্রতি মুহূর্তের পরিস্থিতির তদারকি করছেন। মঙ্গলবার ২৮ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, বিরোধী দলীয় নেতারা বলেছেন জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা। এরপরই সংসদে হট্টগোল শুরু হয়। এরপর বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি পড়েছি মুসিবতে। মাননীয় স্পিকার, সবাই আমাকে ভালোবাসে তো তাই আমাকে নিয়ে সবাই কৌতুক করে। তিনি বলেন, আমি শুনেছি আমাদের পার্থ সাহেব খুব ভালো ডিবেট করতেন। তিনি প্রচুর মেটেরিয়ালস নিয়ে এসেছেন। তিনি কিছু সঠিক বক্তব্য দিয়েছেন, আবার কিছু বেঠিক বক্তব্য দিয়েছেন। জামায়াত আমির বলেন, তিনি বলেছেন জিয়া পরিবারকে নিশ্চিহ্ন কিংবা হাবিজাবি করতে বলেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায়, কখন এবং কিভাবে তিনি এটি পরিষ্কার করবেন। আমি এ ধরনের রেকলেস কথা বলি না, এমনকি শেখ হাসিনার নামেও আমি বলি না। যে দোষ করবে সেই তার দায় নেবে। অন্য কেউ বললে সেটি আমার নামে চালানো যাবে না। আমি তাকে অনুরোধ করছি, বক্তব্যে মাধুর্য ছড়াতে গিয়ে ভবিষ্যতে যেন আমার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য না করেন। এ বক্তব্যের জবাব দিতে গিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এই যে আমার হাতে ডকুমেন্টস আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা এনসিপির এক নেতা বলেছেন। এরপর আবার হট্টগোল শুরু হলে পার্থ বিরোধী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এত উত্তেজিত হবেন না। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন,
সম্মানিত সংসদ সদস্যরা, দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন। দয়া করে স্পিকারকে কথা বলতে দিন। তিনি বলেন, একজন সংসদ সদস্য বক্তব্য রাখছেন। আপনি এটি পছন্দ করতেও পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই এভাবে কথা বলার। বিরতির আগে স্পিকার বলেছেন, প্রত্যেকের স্বাধীনতা আছে। স্পিকারের অনুমতি সাপেক্ষে আপনাদের কথা বলার অধিকার রয়েছে, কিন্তু একজন আরেকজনকে এভাবে আক্রমণ করার অধিকার নেই। এরপর পার্থ বলেন, আমরা তো এখানে এ বছরের জন্য আসিনি, অনেক সময়ের জন্য এসেছি। আমরা একসঙ্গে রাজনীতি করি। তিনি 11 দলীয় নেতা, তাই হয়তো তার নাম ধরেই শুরু করেছি। এই ক্লিপগুলোতে আরও অন্যান্য কথা রয়েছে, এজন্য আমি ব্যাখ্যা করিনি। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমার কোনো সমস্যা নেই, তবে আমাকে অভিযুক্ত করা ভুল বোঝাবুঝি, এটি সাধারণ বিষয়। জবাবে জামায়াত আমির বলেন, আমি শুধু বলেছি এই ফ্লোরে দাঁড়িয়ে কোনো ডকুমেন্টস বা রেফারেন্স দিলে তা অবশ্যই পরিষ্কার হতে হবে, তাহলে কোনো সমস্যা হয় না। তখন কারো চ্যালেঞ্জ থাকলে করতে পারে।